ক্লাসে আমরা তো দেখলাম হচ্ছে লাস্ট ক্লাসে we have seen that যে like আপনাদের কিভাবে একটা theoretical framework we can arrange, right? যে আপনার ওই we talked about independent variables, dependent variables, তাই না, moderating variables and mediating variables, ঠিক না? So ওই জিনিসগুলো actually how we can use all of them to form a theoretical framework, তাই না? So ওই theoretical framework থেকে আমরা একটা theoretical example দেখেছিলাম, তাই না, লাস্ট ক্লাসে? জাস্ট যদি একটু রিকল করেন, এই যে it's more like a theoretical like a framework আমরা দেখেছিলাম, খেয়াল আছে যে relationship between IB, independent variable, dependent variable, IB and আপনার moderating variable, তাই না? তাহলে এটা আমাদের কি ছিল, workforce diversity ছিল independent variable, workforce diversity কিভাবে এফেক্ট করে through তাকে organizational effectiveness, that is our dependent variable. এটা আবার কিসের থ্রুতে হচ্ছে, mediating হচ্ছে আপনার কিসে, intervening variable এর থ্রুতে বা mediating variable, and এটাকে আবার মডারেট করছে কোনটা, ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স। মূলত চারটা সোর্ট আমরা দেখেছি, তাই না? আচ্ছা, সো এটা থেকে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেখেছিলাম ইজ দ্য ফাউন্ডেশন অন হুইচ দ্য এন্টায়ার রিসার্চ প্রজেক্ট ইজ বেসড। মানে থিওরিটিক্যালি মানে আমরা যে মডেলটাকে দাঁড় করাচ্ছি, ওভারঅল যে রিসার্চ প্রজেক্টটা ইজ মেইনলি বেসড অন দিস ওয়ান। বুঝতে পেরেছেন? সো আমাদের ওভারঅল যে আমরা যেই পারপাসে যেটার জন্য রিসার্চ করব বা যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করতেছি, হোয়াট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট, সেটাই হচ্ছে কিন্তু এই ওভারঅল এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাতে চলে আসবে। মানে ডায়াগ্রামেটিক্যালি আমরা এখানে শো করব বেসড অন দ্য ভ্যারিয়েবলস। বুঝতে পেরেছেন? এবং এখন আর আমরা যে টেস্ট যেটা রান করি, মানে আমরা যেটা অ্যাকচুয়ালি যেটা টেস্ট করব, সেই টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর বেস করে কিন্তু আমরা হাইপোথিসিসগুলো ডেভেলপ করি। হাইপোথিসিসটা কি? ইউ গাইজ নো হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথেসাইজ করা কি? স্যার কোনো একটা সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু স্যাম্পলিং করে যেটা বেস্ট সেটাকে নেওয়া, বাকিগুলোকে রিজেক্ট করে দেওয়া। ইটস মোর লাইক যেটা বলা হয় আর টেন্টেটিভ। টেন্টেটিভ মানে কি? সম্ভাব্য, রাইট? আর টেন্টেটিভ ইয়েট টেস্টেবল, মানে একটা জিনিস সম্ভাব্য হতে পারে বাট স্টিল উই হ্যাভ টু টেস্ট দ্যাট। কথাটা বুঝছেন? ইট মাইট হ্যাপেন বাট উই হ্যাভ টু টেস্ট দ্যাট, যে আসলে কি হবে কি না। বুঝতে পেরেছেন? আমরা যেটা বলছে, hypothesis is a tentative yet testable statement which predicts what you expect to find in your empirical data. Empirical data মানে হচ্ছে scientific data। আপনি যে সায়েন্টিফিক্যালি যে ডেটাগুলো কালেক্ট করেন সেটাকে বলা হচ্ছে empirical data। তাহলে একটা জিনিস কি, একটা সম্ভাব্য স্টেটমেন্ট which might happen but টেস্ট করে দেখতে হবে, then we will understand which will predict our future, মানে ফিউচারে কি হতে পারে। Hypotheses are derived from the theory on which your conceptual model is based and often relation in nature. ওই যে কনসেপচুয়াল মডেল যেটা, ওটা কিন্তু আমাদের কনসেপচুয়াল মডেল, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা যেটা, ওটা বেসড অন সাম কনসেপ্টস, তো তাই না? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ওগুলো তো আমরা কনসেপ্টের উপরে বেস করেই নিয়ে আসছি। তো ওই যে কনসেপ্টস গুলো আছে ওগুলোর উপরে বেস করে যেগুলো আছে আর ইজ বেসড often relational in nature. A hypothesis can be defined as a logically conjectured guess relationship between two or more variables expressed in the form of a testable statement. তাহলে কি বলছে, হাইপোথিসিসকে কি করতে পারি? লজিক্যালি কনজেকচার্ড গেস। লজিক্যালি কনজেকচার্ড গেস, লজিক্যালি জিনিসটা কি হতে হবে, মানে গেস করব বাট দ্যাট শুড বি লজিক্যাল, মানে একটা আন্দাজে রাম শাম যজুমুদ এরকম না ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ, মানে ইটস নট লাইক দ্যাট, বাট আপনি যে গেস করবেন বেসড অন হোয়াট, বেসড অন প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বা কিছু লজিক্যাল ফ্যাক্টস এন্ড ফাইন্ডিংস এর উপরে, যে হ্যাঁ এটা হলে তো সাধারণত এটা হয়, তার মানে এটা যেহেতু হচ্ছে তার মানে হতে পারে। সো দ্যাট ইজ আ লজিক্যাল কনজেকচার between two or more variables expressed in the form of a testable statement. তার মানে আমরা যদি এখন করতে যাই, তার মানে আমরা কি করতে পারি, দুইটা ভ্যারিয়েবল হতে হবে, তাই না? তার মানে কি লজিক্যাল হতে হবে between কি, লজিক্যাল গেস between what, two variables যদি হয়, দুইটা ভ্যারিয়েবলস যদি হয়, তাহলে টু ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনটা আমরা হাইপোথেসাইজ করব। টু ভ্যারিয়েবলস, তাই না? জি। তাহলে আমরা বলতে পারি কি, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ইনফ্লুয়েন্সেস অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস। এটা একটা কন্ডিশন হতে পারে। ওয়ার্কফোর্স ডাইভার্সিটি মাইট নট ইনফ্লুয়েন্স অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, দুইটাই তো হতে পারে। অল্টারনেট
may affect, may not. may affect may not might or might not ঠিক আছে তার মানে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি আমাদেরকে দুইটা কন্ডিশনই ধরে নিতে হবে একটা হচ্ছে যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা আপনার অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস কে এফেক্ট করতে পারে আবার নাও করতে পারে সম্ভাব্য কারণ প্রবাবল তো মানে ইয়েট বলছেন আমরা তো টেন্টেটিভ তাহলে বোথ অপশনকে আমাদেরকে কনসিডার করে তারপর ইউ হ্যাভ টু টেস্ট অ্যালং মানে আমাদের ডেটাটাকে করতে হবে ঠিক আছে এখানে একটা एग्जांपल দিয়েছে যেরকম if the pilots are given adequate training to handle mid air crowded situations air safety violations will be reduced যে পাইলটসরা যদি adequate training দেওয়া হয় তাদেরকে mid air crowded situations air safety violations will be reduced air safety যে violations গুলো আছে সেটা কমবে পাইলটসকে যদি দেয়ার মানে ট্রেনিং প্রোভাইড করা হয় তাহলে এখন কথা হচ্ছে যে এটা আসলে কমবে কি কমবে না এটা তো আমাদেরকে টেস্ট করে দেখতে হবে মানে এটা কি একটা লজিক্যালি কনজেকচারড কেস মানে আমি লজিক্যালি কনজেকচার করতেছি বাট উই হ্যাভ টু অ্যাকচুয়ালি টেস্ট যে পাইলটসদের ওই ট্রেনিংটা প্রোভাইড করলে আসলে কি এয়ার সেফটি ভায়োলেশনস গুলো কমবে কিনা বুঝতে পারছেন এই যে ওই যে relationships are conjectured on the basis of the network of associations established in the theoretical framework formulated for the research study তো আমরা নেটওয়ার্ক অফ অ্যাসোসিয়েশনস কি করছিলাম একটা নেটওয়ার্ক কি তো তৈরি করছিলাম তাই না তো আমাদের কি ছিল ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ঠিক কি না ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ছিল আর এটা কি ছিল অর্গানাইজেশন না এখানে ছিল কি ম্যানেজারিয়াল এক্সপার্টিজ ঠিক কি না Yes. আরেকটা কি ছিল বলেন কি ছিল ভুলে গেছেন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি ছিল রাইট তার মানে এটা কিন্তু আমাদের একটা কাইন্ড অফ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ঠিক আছে সো এটা কিন্তু একটা ধরনের আমরা কি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অথবা কনসেপচুয়াল মডেল তাই না কনসেপচুয়াল মডেল তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি কি হচ্ছে ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা হচ্ছে আপনার আমরা এটা হাইপোথেসাইজ করলাম ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ইফেক্টিভনেস কে কি ইনফ্লুয়েন্স করে অথবা ইনফ্লুয়েন্স করে না আবার ওয়ার্কফোর্স ডাইভার্সিটির মাঝখানে আবার কি আছে ক্রিয়েটিভ সিনার্জি তার মানে এখানে এটাও হতে পারে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি affects organizational effectiveness but considering কি creative synergy বুঝতে পারছেন workforce diversity affect করে organizational effectiveness but moderate by managerial expertise managerial expertise ওটাকে moderate করতেও পারে নাও করতে পারে that means it's a কি network না it's a network right so এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে relationships are conjectured on the basis of the network of associations established in the theoretical framework formulated for the research study বুঝতে পারছেন যে হাইপোথিসিসটা যেটা ডেভেলপ করবে যে হাইপোথিসিসটা হবে সেটা যে রিলেশনশিপটা হবে একজন আরেকজনের সাথে যে রিলেশনশিপটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সো ওইটা কনজেক্টেড অন দ্য বেসিস অফ নেটওয়ার্ক একজনের সাথে কি কি অ্যাসোসিয়েশনস আছে established in the theoretical framework formulated for the research study by testing the hypothesis and confirming the conjectured relationships it is expected that solutions can be found to correct the problem encountered তাহলে আমরা হচ্ছে যে এই যে টেস্টগুলো যে করব করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যে কনফার্মিং conjectured relationship it is expected solutions can be found to correct the problem তো আমরা যে মেইন আমাদের মেইন ইয়াটা কি ছিল টার্গেটটা to find the solution of the problem তাই না সলিউশনের মানে প্রবলেমের সলিউশন বের করাটাই তো আমাদের গোল ছিল রাইট সো তখন আমরা যখন রেজাল্টসটা পাবো হাইপোথিসিস আমাদেরকে যে রেজাল্টটা দিবে বা ফাইন্ডিংসটা আমরা পাবো that will depend on what
depend on the results. বুঝতে পারছেন? একটু কনফিউজিং মনে হচ্ছে, সবাই একটু মনে হচ্ছে যে আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে, রাইট? কনফিউজিং বলতে স্যার একটু নেটওয়ার্কের দিকে, মানে আমরা যে এটা করব থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, মেবি নট, মানে যে ওটা হ্যাঁ, এটা আরো ক্লিয়ার হবে। মানে we will see, মানে এখানে দেখেন, মানে আসেন এই যে যেরকম in many cases the purpose of research is to answer a question or test a prediction. রিসার্চের অনেক ক্ষেত্রে দেখা যায় একটা অ্যানসার, কোশ্চেনের অ্যানসার দেওয়া বা প্রেডিকশন, generally stated in the form of hypothesis, testable proposition. Examples দেখেন, does a training program in driver safety result in a decline in accident rate? এখন আমাদের একটা আমরা পড়েছিলাম যে আমাদের রোড সেফটি নিয়ে আমরা একটা কথা বলেছিলাম, খেয়াল আছে? তো এখন আমরা এটা কি একদম 100% শিওর যে আমরা যদি ড্রাইভারদেরকে ট্রেনিং প্রোগ্রামস প্রোভাইড করি এটা আমাদের রোড হ্যাজার্ডস কমাবে? 100% আমরা তো শিওর, আনটিল অর আনলেস উই টেস্ট। আর অনেকগুলো ফ্যাক্টরস তো এটার সাথে রিলেটেড, সিভিক সেন্সের ব্যাপার আছে, রোড পেডেস্ট্রিয়ানসদের ব্যাপার আছে, কারণ অনেকে যে ওয়াকিং করে দেখা যাচ্ছে হঠাৎ করে রাস্তাতে দৌড় দিচ্ছে, তো এইসব কারণে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুধু কি ড্রাইভারদের দোষ? বলেন, রাস্তাগত সমস্যা আছে, রাস্তা ভাঙাচোরা আছে, ত্রুটি আছে, ইন্ডিকেটর নাই, সিগন্যালস আমরা অনেকে মেইনটেইন করি না, যে কেউ অনেক সময় থাট করে রাস্তা দিয়ে দৌড় দেয়, উপরে দিয়ে আমাদের মানে ওভার ব্রিজ আছে, ওটা না দিয়ে আমরা রাস্তা দিয়ে ফুটপাত মানে ইয়া দিয়ে ক্রস করছি। অনেকগুলো ইস্যুস কিন্তু আছে, রাস্তাঘাটেও প্রবলেম আছে, অনেক জায়গায় টিউমারের মতো এরকম। এক্স্যাক্টলি, আবার ভাঙা রাস্তা গর্ত আছে, স্পিড ব্রেকার আছে, কোনো ইয়া নাই। তাহলে সব যদি ড্রাইভারকে ট্রেনিং দিলে সব কি হয়ে যাবে? গাড়ির কন্ডিশনের উপর ফিটনেসের ব্যাপার আছে, 20 বছর 30 বছরের আগে এগুলো এখনো মানে চলতেই আছে, রাইট? তো এত পুরনো গাড়ি তো মানে এগুলো তো ফিটনেস থাকার কথা না। সো এই অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু এর সাথে রিলেটেড। তাহলে এখন আমি যদি বলি ডাজ আ ট্রেনিং প্রোগ্রাম ইন ড্রাইভার সেফটি রিজাল্ট ইন এ ডিক্লাইনিং অ্যাক্সিডেন্ট রেট, ক্যান আই ডিরেক্টলি সে দ্যাট? তাহলে কি বলতে মেক আ ফ্যাক্ট, মানে হয়তো টু সাম এক্সটেন্ট কি ইমপ্যাক্ট করবে সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। হাইপোথিসিস কি হতে পারে? পিপল হু টেক আ ড্রাইভার সেফটি কোর্স will have a lower accident rate than those who do not take the course. তার মানে আমরা হাইপোথিসিস কি করতে পারি? যারা ড্রাইভার সেফটি কোর্সটা নেবে they will have a কি lower accident rate than those who do not take. মানে তারা যারা কোর্সটা করবে না সেফটি, তাদের চেয়ে তাদের কম হবে যারা কোর্সটা করবে ড্রাইভার সেফটি কোর্স। বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য হাইপোথিসিস। তার মানে যারা করবে সেফটি কোর্স, এখানে কিন্তু কথা কিন্তু দুইটাই, যারা সেফটি মানে ড্রাইভার সেফটি কোর্সটা করবে তাদের কি হবে? লেস অ্যাক্সিডেন্ট হবে। যারা ড্রাইভার সেফটি কোর্স করবে না তাদের অ্যাক্সিডেন্ট বেশি হবে। মানে বুঝছেন ব্যাপারটা? দুটো অল্টারনেট, দুটো অপোজিট। হাইপোথিসিস সব সময় অল্টারনেট হয়। সো উই নিড ড্রাইভিং ইনস্টিটিউশনস যারা মানে ট্রেন আপ করবে ড্রাইভারদের। এক্স্যাক্টলি, মানে আবার অনেক কিছু আছে, মানে কিছু মানে ভেহিকেলের যান্ত্রিক ত্রুটি আমরা অনেক কিছু বুঝি না, তাই না? অনেক সময় আছে যে টায়ারের মানে মেইনটেনেন্স, দেখা যাচ্ছে টায়ার ওভার ইনফ্লেট করে ফেলি, এটাও কিন্তু রিজন ফর অ্যাক্সিডেন্ট। ওভার ইনফ্লেট করে ফেললে দেখা যাচ্ছে অনেক সময় টায়ারগুলো বার্স্ট করে, স্লিপ করে, বার্স্ট করে, বা হয়তো বাম্প করে, যেগুলোর কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে কোর্সেসগুলো এগুলো কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাই না? তারপরে আরেকটা মেজর রিজনস হচ্ছে যে মানে আপনার হাইওয়েতে মানে মানে যে হেডলাইট ভিজিবিলিটি, যেটা অনেকের হেডলাইট দেখা যাচ্ছে যে ইয়া থাকে না, হাই বিমে এটা একটা সমস্যা। আমরা অনেক সময় হাই বিমে থাকে, আরেকজনের যেটা প্রবলেম হয়, বুঝতে পারছেন? সো এই যে ইস্যুস গুলো অনেকগুলো কিন্তু ফ্যাক্টরস রিলেটেড। ওই যে এইচআইডি এগুলো আসলে করে পুরো অন্ধ করে দেয়, মানে এইচআইডি অন্ধ করে দেয় না, এইচআইডি তো প্রজেকশন, তো ওটা তো একটা সার্টেন জায়গায় পড়ে। ওই যে লাইটটা, হ্যাঁ মানে আমি বুঝতেছি, এইচআইডি কিন্তু ইউজুয়ালি মানে এইচআইডি তো ঠিক আছে, বাট প্রজেকশন যেটা, প্রজেকশনটা কিন্তু একটা সার্টেন পয়েন্টে পড়তেছে, ওটা ডিরেক্টলি আপনার ইয়াতে লাগবে না। যখন হাইওয়েতে আপনি যতবার দেখবেন যে হাইওয়েতে কোনো স্ট্রিট লাইট নাই, ওখানে যদি আপনি ড্রাইভ করেন, ওরা কি করে হাই বিমে দিয়ে, হাই বিম দিলে তখন হ্যাঁ ওটা প্রবলেম, হাই বিমটা শুরু নিচে দিয়ে কোনো জায়ান্ট বাস চলে আসে, হ্যাঁ ওরা এমন ভাবে মারণ যে লাইটনিং হচ্ছে আপনার উপরে। হ্যাঁ, তো সবগুলো ফ্যাক্টরস কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। হু ইজ বেটার ইন ম্যাথ, মেন অর ওমেন? হু কে বেটার? স্যার এটা ডিসক্রিমিনেশন হয়ে গেছে এখন স্যার men are better at math than women, ঠিক আছে? men are not better at math than women। জানা এটা টেস্ট করে দেখতে হবে অ্যাকচুয়ালি কাদের আইকিউ সেন্স ভালো, বা কাদের মধ্যে এই মানে ম্যাথের যে একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কাদের মধ্যে বেশি।
তো এখন আমি তো বলতে পারি যে কে বেশি ভালো মানে পুরুষ না মহিলা, এটাও একটা টেস্টেবল হতে পারে। যে কারণ ফিমেলদের কিছু মেলরা কিছু জায়গায় কম্পিটেন্ট, ফিমেলরা আবার কিছু জায়গায় কিন্তু বেশি কম্পিটেন্ট। তো কে কোনটা কম্পিটেন্ট ওটা কিন্তু আমরা ওভাবে বের করতে পারি। তো এরকম আরো হতে পারে, ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন এডুকেশন এন্ড ইনকাম? কিছু কিছু ক্ষেত্রে তো ট্রু, এডুকেশন এন্ড ইনকামের সাথে, আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রু না, রাইট? সো এডুকেশন এবং ইনকামের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা? অনেকে তো আছে যে নিজের সইটাও করতে পারে না কিন্তু ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আছে না? আবার অনেকে অনেক পড়াশোনা করেও হয়তো ওই সামান্য চাকরিতেই আটকে আছে। সো এটা বাট উই হ্যাভ টু, বাট হ্যাঁ পড়াশোনা করলে আপনি করার পরে বেটার প্রমোশন পাবেন, বেটার আপনার মানে আপনার প্রমোশন হবে, প্রমোশনের সাথে ইনক্রিমেন্ট হবে, স্যালারি ইনক্রিজ হবে, সেটারও তো রিলেশন আছে। সো আমাদেরকে কিন্তু ওইটাও দিতে হবে। তার মানে আমরা বলতে পারি ইনকাম ইনক্রিজেস উইথ ইয়ার্স অফ এডুকেশন, আবার ইনকাম ডাজ নট ইনক্রিজ উইথ ইয়ার্স অফ এডুকেশন। কিছু কিছু ক্ষেত্রে সত্যি, আবার কিছু কিছু ক্ষেত্রে সত্যি না। বুঝতে পারছেন? সো দুইটা কিন্তু অল্টারনেট স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট এবং ওইটার অল্টারনেটিভ একটা স্টেটমেন্ট। এবার দেখেন, to put it another way, the fate of the research hypothesis depends upon what happens to H naught. H naught হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিস, দুইটাই আর কি মানে অল্টারনেট আর কি। Exercise leads to weight loss. Exercise is unrelated to weight loss. দুইটা অলরাইট। এক্সারসাইজ করলেই যে আপনার মানে ওয়েট লস হবে নট নেসেসারিলি। আপনি 30 মিনিট হাঁটলে, আপনি একটা চকলেটের বার খেলে যতটুকু ক্যালোরি গেইন করবেন, ওই 30 মিনিট হাঁটলেও আই গেস ওই ক্যালোরিটা আপনার বার্ন হবে না। মানে বুঝতেছেন ব্যাপারটা? এটার সাথে কি ফুড ইনটেকের একটা ব্যাপার আছে, আপনি কি কতটুকু কনজিউম করতেছেন। তো আপনার কিন্তু ক্যালোরি হাঁটলে কতটুকু কি খাচ্ছেন আর কতটুকু ক্যালোরি বার্ন করতেছেন, তো এক্সারসাইজ করলেই যে ওয়েট লস হবে নট নেসেসারিলি। বুঝতে পারছেন? আপনি হলো এক্সারসাইজ করতেছেন কিন্তু ওদিক দিয়ে ধুমাই খাইতেছেন, কথাটা বুঝছেন ব্যাপারটা? তাহলে এক্সারসাইজ ইজ আনরিলেটেড টু মানে ওয়েট লস হচ্ছে না, কারণ ওই পরিমাণ ক্যালোরি তো বার্ন করতে পারতেছেন না এক্সারসাইজ করে। আপনি যা চিন্তা করেন আর আমি তো এক্সারসাইজ করতেছি, এখন যা ইচ্ছা তাই খাবো, বার্গার পিৎজা যত চিজি ফ্যাটি যা আছে সবকিছু খাইলে। বুঝতেছেন বিষয়টা? আরো ফ্যাক্টরস আর রিলেটেড। তার মানে একটা স্টেটমেন্ট হচ্ছে এক্সারসাইজ লিডস টু ওয়েট লস, এক্সারসাইজ ইজ আনরিলেটেড টু ওয়েট লস, মানে দুইটা কিন্তু অল্টারনেট স্টেট। তাহলে H নট বলতে এখানে আমরা কি বুঝতে পারি? এখানে H নট বলতে আমরা বুঝতে পারি যে এইখানেও আমরা টেস্ট করব, ঠিক আছে? এক্সারসাইজ লিডস, আমাদের ডেটাটা আমরা নিব, ধরেন আমরা ডেটা নিব কি, আমরা একটা কিছু মানে কিছু মানুষ নিব যারা এক্সারসাইজ করে, তাদের আমরা অপিনিয়নটা নিব, টেস্ট করার পরে স্ট্যাটিস্টিক্যাল রান করব, রান করার পরে যে রেজাল্টটা আসবে তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোনটাকে সাপোর্ট করতেছে। এখন যদি আমার স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট বা ফাইন্ডিংস যদি বলে, যদি আসে যে এক্সারসাইজ লিডস টু ওয়েট লস, এটাকেও সাপোর্ট করতে পারে অথবা এটাকে সাপোর্ট করতে পারে। সো যেটা ট্রু হয়, দুইটা অপোজিং স্টেটমেন্ট হবে। হাইপোথিসিস, এক্সপোজার টু ক্লাসিক মিউজিক ইনক্রিজেস আইকিউ স্কোর। ক্লাসিক মিউজিক যারা শুনে তাদের দেখা যায় আইকিউ স্কোর বেড়ে যায়। আবার এক্সপোজার টু ক্লাসিক মিউজিক হ্যাজ নো ইফেক্ট অন আইকিউ স্কোর। দুইটা অল্টারনেট স্টেটমেন্ট, অপোজিং। Classical music means pop. ক্লাসিক্যাল যে রবীন্দ্রসঙ্গীত এগুলো আর কি, মানে ফোকটা তো হচ্ছে যেটা হচ্ছে আপনার ট্রেডিশনালের সাথে লালন এগুলো, আর ক্লাসিক্যাল যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত। আচ্ছা যাই হোক, হোয়াটএভার ইট ইজ, উই আর নট কনসার্নড অ্যাবাউট ক্লাসিক্যাল হোয়াটএভার মিউজিক, ঠিক আছে? এন্ড রক মিউজিক ধরে না, বা আপনি মেটাল ধরেন, IQ তে এমনি শার্প হতে পারে। না অনেকে মানে এটা একটা এক্সট্রা ইয়াতে দেখা গেছে, ঠিক আছে? মানে জাস্ট বলা গেল। আবার এখানে যেরকম তারপরটা দেন, এক্সট্রোভার্টস আর হেলদিয়ার দ্যান ইন্ট্রোভার্টস। True. এক্সট্রোভার্ট যারা তারা বেশি, বিকজ তারা মোর আউটগোয়িং, ঠিক আছে? মোর মানে মোর এনগেজড ইন স্টাফ, তারা মানুষের সাথে মিশে, হ্যাঁ। এক্সট্রোভার্টস আর ইন্ট্রোভার্টস আর ইকুয়ালি হেলদি। আবার এই কথাটাও তো আসতে পারে যে এক্সট্রোভার্ট ইকুয়ালি হেলদি, হেলথের সাথে এক্সট্রোভার্টিজমের কোনো রিলেশন নাই, এটাও হতে পারে। তার মানে কি? তার মানে যখন এরকম দুটো অপোজিং স্টেটমেন্ট আসবে তখন আমার টেস্ট করে দেখতে হবে, রাইট? দেখতে হবে না অ্যাকচুয়ালি কি, ঠিক কি না, বেসড অন ডেটা সেট। স্যার ইন্ডিয়া একবার একদম বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে ক্লাসিক মিউজিক চালালে ওই ধান ক্ষেতের ধান গাছ বেশি বৃদ্ধি পায়। সিরিয়াসলি ক্লাসিক মিউজিকের সাথে ধানের কি রিলেশন? মানুষের নয় একটা ব্যাপার আছে। টেস্ট করে এটা এই তারপর তিন মাসের স্যার গানের সিডি আছে, তিন মাসের গান গাইছে।
গান হ্যাঁ মানে স্বরলিপিটা স্যার এটা ওনাদের গার্মেন্টসেও এরকম আছে টু কিপ देम অ্যাক্টিভ। আপনি অনেকগুলো গার্মেন্টে যখন ঢুকবেন ওয়ার্কারদেরকে অ্যাক্টিভ রাখার জন্য এন্টারটেইনমেন্টের জন্য একটা মিউজিক চলতে থাকে। হ্যাঁ অনেক সময় যে মনোটোনাস হয়ে যায় exactly। আবার আমরাও তো এটা করি না। ভালো হচ্ছে স্যার মিউজিকের কিছুটা ইমপ্যাক্ট আছে অবশ্যই। মানে মিউজিক শুনলে আমরা অনেক সময় একটু ভালো মন ভালো হয়ে যায়, চাঙ্গা হই, তাই না? এনার্জেটিক ফিল হয়। আবার গাড়ি অনেক সময় ড্রাইভিং এর ক্ষেত্রে দেখা যায় যে মিউজিক ছাড়লে একটু মানে ভালো লাগে। রাস্তা খালি পেলে সাউন্ড একটু বিট আচ্ছা আচ্ছা এবার দেখেন ইফ দেন স্টেটমেন্টস হাইপোথিসিস এইভাবেও অর্গানাইজ করা যায় to examine whether or not the conjectured relationships or difference exist. This hypothesis can be set either as propositions or in the form of if then statements. The two formats can be seen in the following. Like if and then. Employees who are more healthy will take sick leave less frequently. যারা স্বাস্থ্যবান মানে তারা দেখা যাবে যে হেলদি যারা তারা কি হবে সিক লিভ কম নেবে, less frequently নেবে। আর এমপ্লয়িজ যারা নাকি আপনার এমপ্লয়িজ আর মোর হেলদি then they will take sick leave less frequently. মানে এই স্টেটমেন্টটাকে আপনি if and then আকারে নিয়ে আসতে পারেন। হ্যাঁ মানে if যদি হেলদি হয় তাহলে then they will take sick leave less frequently. যদি হেলদি হয় তাহলে তারা ইয়া করবে। হ্যাঁ if কারণ এখানে দেখেন এমপ্লয়িজ হু আর মোর হেলদি আপনি যদি একটা স্টেটমেন্ট বলে দিলেন মানে যারা হেলদি তারাই সিটিটা কম তারপর দেবে। আচ্ছা হ্যাঁ তাহলে আবার অপোজিং আপনাকে একটা এভাবে বলতে হবে এমপ্লয়িজ হু আর নট হেলদি মানে এমপ্লয়িজ হু আর মোর হেলদি উইল নট হ্যাভ এনি রিলেশন উইথ সিক লিভ। দুইটা স্টেটমেন্ট। আর আপনি যদি ইফ বলে দেন ইফ যদি হয় দেন দে উইল টেক লিভ লেস ফ্রিকোয়েন্টলি মানে ওটা তো আপনি অলরেডি বলে দিচ্ছেন একটা স্টেটমেন্ট দাও দেওয়া হয়ে গেছে। আর ইফ যদি বলেন তার মানে কি কিন্তু আছে ইফ যদি হয় যদি হেলদি না হয় তাহলে কি সেটা তো একটা কোশ্চেন আসে। তাহলে স্যার এনার্জি বেশি পরে ছুটি ছাড়া নিয়ে কক্সবাজার বেশি চলে যাবে মানে ছুটি নিবেই সেটা তো নেয় ওরা যদি হেলদি না হয় মানে ইফ দে আর নট হেলদি ঠিক আছে সো তখন কি হবে সো ওখানে কিন্তু একটা কোশ্চেন থাকতে সো এইভাবে ইউ ক্যান অলসো অর্গানাইজ ইফ অর দেন ইটস আ ফরম্যাট আর কি একটা হ্যাঁ। এইবার দেখেন ডিরেকশনাল এন্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস এভাবে আসে হাইপোথিসিস অনেক ভাবে আর কি করা যায় সেটার মধ্যে দেখেন it is if in stating the relationship between two variables or comparing two groups terms such as positive negative more than less than then these hypotheses are directional যদি কোনো পজিটিভ ডিরেক্টিভ হয় বা more than less than তখন সেটাকে সাধারণত কি বলা হয় ডিরেকশনাল হাইপোথিসিস বলা হয়। The direction of the relationship between the variables let's say positive negative or the nature of the difference between two groups or a variable more or less than is a postulated below দেখেন কি বলছে the greater the experience in the job the lower the job satisfaction of employees যত বেশি আপনার জবের মধ্যে আপনি যত বেশি স্ট্রেস হবে তত আপনার কি হবে স্যাটিসফ্যাকশন কম হবে পারবে স্ট্রেস হলে কি মানুষ স্ট্রেস থাকলে তো তাদের মানে এক্স্যাক্টলি তার মানে the greater the stress in the job the lower will be the satisfaction স্ট্রেস যত বেশি হবে স্যাটিসফ্যাকশন তত কম হবে মোরালি ডাউন হয়ে থাকে স্যাটিসফ্যাকশন কম হইলে মোটিভেশন থাকবে না পারফরম্যান্স হবে না। so that's the source of exactly directional hypothesis এটাই তো কোম্পানি আবার অনেকে তো স্ট্রেসও লাইক করে এটাও তো হইতে পারে আসলে অনেকে যে দে ওয়ান্ট টু বি স্ট্রেস মানে দে ওয়ার্ক প্রেসার অনেকে লাইক করে কিন্তু এনজয় করে দেয় লাইক কেউই করে না সিনিয়র ম্যানেজমেন্টে যারা যায় তারা ওই যখন বানি দেয় তখন তারা বুঝাইতে চায় যে আমরা অবশ্যই করে লাইক যারা ওয়ার্কহলিক দে অলওয়েজ ওয়ান্ট টু গেট বিজি উইথ ওয়ার্ক ইভেন দে আর এট হোম বাসায়ও যখন থাকে তখন দেখবেন তারা কাজ নিয়ে বসে থাকে বিকজ দোজ পিপল আর ওয়ার্কহলিক ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন বুঝতে পারছেন অনেকে আছে দেখবেন যে বাসা মানে হলিডেতেও কাজ করে তাদের ওরাও হচ্ছে ওয়ার্কহলিক তো দোজ হু আর ওয়ার্কহলিক কারণ ওদের নেশাটাই হচ্ছে কাজ করা কারণ যার যেটার প্রতি অ্যাডিকশন সে কিন্তু সেটা করবেই সো ওই জন্য ওই ধরনের মানুষরা কেউ আছে ইচ্ছা করে স্ট্রেস নিতে চায় যে আমি আরো বেশি বেশি কাজ করতে চাই স্যার ওয়ার্ক প্রেসার আর স্ট্রেসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে না হ্যাঁ ওয়ার্ক প্রেসার মানে কি প্রেসারটাই তো আপনাকে স্ট্রেস ক্রিয়েট করতেছে মানে দ্য আলটিমেট রেজাল্ট কি when you are having more pressure ওইটাই তো আপনাকে স্ট্রেস করতেছে তাই না ওয়ার্ক প্রেসারের উপরে তো পরের স্টেপটা কি স্ট্রেস নেগেটিভ নেয় যারা ওয়ার্ক প্রেসারটা হ্যান্ডেল করতে পারতেছে তারা ওকে যারা ওয়ার্ক প্রেসারটা হ্যান্ডেল করতে পারছে না তারা কি স্ট্রেস স্ট্রেস
বুঝতে পারছেন? উইলিংলিও করে এটা, যেমন Exactly. সেলস ফোর্স যারা আছে ব্যাংকের সেলস ফোর্স, আমার টিমের একটা ছেলে আছে, ও হচ্ছে শুক্র শনিবার ওয়ার্ক করে আরো বেশি ওয়ার্কিং ডেট, এক্স্যাক্টলি, তাহলে তো ও তো ইচ্ছা করে প্রেশারটা নিচ্ছে, তো কমিশনটা পায়, ওই তো আচ্ছা কোনো একটা মোটিভেশন থাকে। ও মাসে 1,20,000 টাকা কমিশন পায়, ওর স্যালারি হচ্ছে 22,000 টাকা। ভাই আমার স্পেসটা দরকার, হোম লোন সেল করতে হবে, রিটেল লোন। সবাই তো পারে না, তাই না? এটা কি লাগে? আচ্ছা, তাহলে বুঝা গেছে women are more motivated than men. কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মহিলাদের রেজাল্ট ভালো, মানে আই মিন ফিমেল যারা আছে তাদের রেজাল্ট কিন্তু কম্পারেটিভলি মেনদের চেয়ে ভালো। ট্রু, এটা কি দেখেন, মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, বিকজ তারা ছেলেরা দেখা যায় কি বিভিন্ন বাইরে জায়গায় এঙ্গেজ থাকে, বাইরে যায় করে ঘোরাঘুরি, কম্পেয়ার করলে রেজাল্ট যদি কম্পেয়ার করেন মানে ফিমেল রেজাল্টস আর বেটার। বুঝতে পারছেন? তাহলে women are more motivated, তো এটা ইটস অ্যান অপশন, মানে তার মানে কি ডিরেকশনাল হাইপোথিসিস। এবার আসেন নন ডিরেকশনাল হাইপোথিসিস। নন ডিরেকশনাল হাইপোথিসিস কি? On the other hand, non-directional hypotheses are those that do not hypothesize a relationship but offer no indication of the direction of this relationship. কোনো ইন্টিগ্রেশন না, মানে মোর দেন লেস দেন এই ধরনের কোনো কিছু শো করে না। আগেরটা যেরকম না বললাম না যে স্ট্রেস বেশি হইলে স্যাটিসফ্যাকশন কম, একটা ডিরেকশন শো করছে। But in other words, though it may be conjectured that there would be a significant relationship between two variables, we may not be able to say whether the relationship would be positive or negative. আচ্ছা, এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবেন। There is a relationship between age and job satisfaction. আগেরটা কি ছিল? ডিরেকশনাল ছিল, মানে এটা হলো ওটা বেশি হলে এটা কম হবে, একটা ডিরেকশনাল। বাট এখানে there is a relationship, বাট ডিরেকশনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এখানে বলতেছে কি রিলেশনশিপ আছে কি এজের সাথে একটা জব স্যাটিসফ্যাকশনের একটা রিলেশন আছে। এখন ইয়াং জেনারেশন যারা, তাদের কিন্তু দেখবেন জব স্যাটিসফ্যাকশন কম্পারেটিভলি কম। কারণ তারা কি, তারা অনেক কিছু নিয়ে চিন্তা করে, আমি এটা করবো ওইটা করবো, আমি যেটা করতে পারতাম, অপশনস বেশি। বাট দোজ হু আর এট মানে ক্লোজ টু দ্য রিটায়ারমেন্ট এজ, তাদের কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা কি হয় অনেক সময় যে আমি যা করছি আর এটার পরে তার কিছু করার নাই, আমাকেও ওই দেবে। আবার অপোজিট হয়, অনেক সময় তাদের ফ্রাস্ট্রেশন অনেক বেশি থাকে, কি করলাম জীবনে, আমি এই রিটায়ারমেন্টটা শেষ করে দিলাম, রাইট? অপোজিট হয়। তার মানে এখন there is a relationship between কি age and job satisfaction এর সাথে। সো এই জিনিসগুলো কিন্তু we have to test, right? I mean, there is a difference between the work ethic values of American and work ethic values Asian employees. Asian and American employees, their work ethic values difference আছে না? Yes, sir. Differently. কারণ ওরা কিন্তু আপনাকে ডিরেক্টলি কোনো কিছু, মানে আমরা কি আছে, আমরা অনেক কিছু অনেক সময় আনইথিক্যাল করে বসি, এখানে কিন্তু ইথিক্যাল ভ্যালুস বলছে, কিন্তু ওরা দেখা যায় সাধারণত ইথিক্যাল জায়গাটায় ওরা ঠিক থাকে, কখনো যে মানে ইথিক্যাল জায়গাটায় রং করে না, সেটা রুলস ফলো করে। দেখা যাচ্ছে যে লাইনটা সিম্পল একটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো অফিসের বস, আপনি কি করবেন, আপনি সবার সামনে যে মানে ম্যানেজার, আপনি সবার সামনে যে, বাট সবাই লাইনে দাঁড়ায় আছে। বাট ইউএসএ যান, ওই বস গেলেও কিন্তু হি উইল স্ট্যান্ড বাই দ্য লাইন, ঠিক আছে? সো ইথিক্যাল যে ভ্যালুস গুলা, ইট ডিফার্স ফ্রম পারসন টু পারসন, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু উই কুড দেখা। ফাইনালি আমাদের মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিস। বুঝতে পারছেন? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিস আমরা কি করব, ঠিক আছে? So null hypothesis is a proposition that states a definitive exact relationship between two variables. এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, null and alternate hypothesis. H naught আর H A। তাহলে কি বলতেছে? The null hypothesis is a proposition that states a definitive, অবশ্যই exact relationship between two variables, দুইটা ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। It states that the population correlation between two variables is equal to 0. মানে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, যারা বিজনেস স্ট্যাটিস্টিক্স করছেন সেটা পপুলেশন যে কোরিলেশন হয় না, কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেটা হচ্ছে উইল বি টু কি দুইটা ভ্যারিয়েবলে কি হবে 0 হবে। Or that the difference in the means of two groups in the population is equal to 0. Means এর ডিফারেন্স বিটুইন দুটো গ্রুপের যে মিন এর ডিফারেন্স হয় যারা স্ট্যাটিস্টিক্স করে আসছেন সেটা 0 হবে কি, or some definite number 0 হবে অথবা some definite number হবে। তো population correlation as well as আপনার কি means a difference in the means of the population. In general, the null statement is expressed as no significant relationship between two variables or no significant difference between two groups. দুইটা ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে null statementটাকে এক্সপ্রেস করা হয় significant relationshipের মাধ্যমে, খুবই ইম্পর্টেন্ট রিলেশনশিপ
অথবা নট সিগনিফিকেন্ট। বুঝতে পারছেন? নো ডিফারেন্স। একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট রিলেশনশিপ, একটার সাথে আরেকটা ওই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ইজ কি হাইলি রিলেটেড টু অর্গানাইজেশনাল এফেক্টিভনেস, দ্যাট ইজ কি সিগনিফিকেন্ট রিলেশনশিপ না। আবার হচ্ছে যে টু ভ্যারিয়েবলস বিটুইন টু ভ্যারিয়েবলস অর নো ডিফারেন্স বিটুইন টু গ্রুপস, এর মধ্যে কোনো মানে ব্লুটুথ পেয়ারিং রিকোয়েস্ট করতে আসলো অনেক সময় ওভাবে মানে ওরকম কোনো ডিফারেন্স নাই। আরো एग्जांपल्स দেখি তাহলে ক্লিয়ার হবে, আপনারা বুঝতে পারবেন। আর অল্টারনেট হাইপোথিসিসটা কি, which is the opposite of the null hypothesis। নালে আমরা যেটা বলবো, নালে ঠিক অপোজিট কথাটা আমরা কিসে বলবো, অল্টারনেট হাইপোথিসিস। Is a statement expressing a relationship between two variables or indicating differences between two groups. ওই স্যার একটা নেগেটিভ একটা পজিটিভ। Exactly. Alternate আমরা কি বললাম, no relationship or no difference। আর এখানে কি বলতেছি, expressing a relationship, there is a relationship or there is a difference। বুঝতে পারছেন? The new drug has no health benefits, null hypothesis। নতুন যে মেডিসিনটা আবিষ্কার হয়েছে সেটার কোনো হেলথ ইস্যুস নাই, মানে হেলথ বেনিফিটস নাই, এটা খেলে কোনো হেলথের জন্য কোনো কিছু হবে না। আর অল্টারনেট কি হবে, the new drug has health benefits। স্যার Opposite না? সাইড ইফেক্টস এর কথা হেলথ বেনিফিটস মানে এই ড্রাগসটা খেলে আপনার কোনো উপকার হবে না শরীরের জন্য, মানে যে কোনো একটা মেডিসিন খেলে আপনার কি একটা তো মানে কিউর করার জন্য না। ড্রাগ হয় কিভাবে স্যার? হ্যাঁ, তাহলে ড্রাগ হলো কিভাবে? মেডিসিন মানে তো ড্রাগ, ড্রাগ মানে তো ওই ড্রাগস না যে ওটা বলছি না স্যার, হেলথ বেনিফিট যদি না হয় স্যার, হুম, তাহলে এটা ওষুধ হলো কি হবে? একটা না একটা উপকার তো থাকবে স্যার। ওষুধ হলো কি, মানে এখন অনেক কিছুই তো আছে যে জিনিসটার জন্য হয়তো আপনার অনেকগুলো কি ড্রাগস থাকে না, যে মানে ড্রাগস, এখন কোকেনও তো একটা ড্রাগস, এটা তো মেডিসিনের জন্য অনেক সময় ইয়া করে, অনেক সময় ইয়াও তো স্যার এক্সেন্সের ড্রাগ, আর এটা হচ্ছে আরেকটা। আপনি যেটা ফর্মুলেটেড ড্রাগস বলতেছেন ওইটা না, আমার কথাটা বুঝেন, একটা ফর্মুলেটেড জিনিস। এখন কিন্তু অনেক ইয়ার ক্ষেত্রে সাপোজ যেরকম স্নেক ভেনম কিন্তু ইউজ করা হয় অনেক মানে ক্রিটিক্যাল মেডিকেল মানে মেডিসিন বানানোর জন্য। সো দ্যাট আর সর্ট অফ ড্রাগস, এটা একটা গ্রুপ অফ ড্রাগস, মানে বুঝতেছেন বিষয়টা? একদম এক্সাক্ট ওষুধ আমি কিন্তু বলতেছি না, ইটস ভেরি হার্মফুল। বাট আপনি যদি এখন দেখা যাচ্ছে যে সব জিনিসই তো সবকিছু যে মানে এফেক্ট করে না, করে এইভাবে ধরেন, ডোন্ট গো টু দ্যাট পার্সপেক্টিভ। মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের এটা ধরে নেন যে একটা মেডিসিন, সেটা যদি ধরে নিলাম মেডিসিন হোক বা যেটাই হোক, এটার হেলথ বেনিফিটস আছে, এটার অপোজিট স্টেটমেন্টটা কি হবে, নাই, সিম্পল অ্যাজ দ্যাট। স্যার এই ব্যাপারটা কি এরকম স্যার, যে আমি একটা নাপা খেলাম, নাপা খেলে আমার ওই মুহূর্তে মাথা ব্যথা কমে যাবে, বাট এর কোনো হেলথ বেনিফিট নেই। আপনি কি হেলথ বেনিফিট তো হলো আপনার মাথা ব্যথা কমে গেল না। যদি না হয় তাহলে এটা এখন কিছু কিছু মেডিসিনস আছে যেটা হচ্ছে যে আপনার ওটা কোনো হেলথ বেনিফিটস অনেক সময় হয় না, অনেক সময় মানে হ্যাঁ যেমন রোহিত গ্রুপের না পাখাইলে কিছু হবে কিছু হয় না, না খেলেও কিছু হয় না। অনেক ওষুধ তো আছে যে কবিরাজি মেডিসিন, খেলেও কিছু হয় না, না খেলেও কিছু হয় না। মানে যে কবিরাজি যে মনে করেন যে কবিরা মনে করেন যে ফু দিয়ে দিয়ে দিল, বুঝছেন, ওটা তো মেডিসিনই ড্রাগস, তাই না? এখন আপনাকে ওই যে তেল পড়া দিয়ে দিল, ফু দিয়ে দিল, ওটা খাওয়ার পরে আর আপনার কিছু হইলো না, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু বেনিফিটেড হয়েছে এই ফুল। আচ্ছা তাই নাকি? রেজিস্ট্যান্স হয়ে যায়, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, ওই অ্যান্টিবায়োটিক খাইলে আসলে কাজ হচ্ছে না। এরকম হয়, আমরা রিচার্জ করে যে আপনার চেঞ্জ করে, গ্রুপটা চেঞ্জ করে, আইডেন্টিফাই করা হয়। আচ্ছা মানে স্যার একটা কোম্পানি এমন একটা ওষুধ বের করলো যেটার মধ্যে ময়দা দিয়ে দিল, ক্যাপসুলের মধ্যে খেলে ক্ষতিও হলো না, লাভ হলো। অনেক কিছু হইতে পারে, এখন এটা আপনার যেরকম ইচ্ছা আপনি ওভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাসান ভাই, আমি একটু help করি। যে পরিমাণ মেডিসিন মার্কেটে দেখেন তার মধ্যে 5 গুণ রিসার্চ হয় এবং তার 4 ভাগের এক ভাগই মার্কেটে ফাইনাল এস্টাবলিশ হিসেবে আসে, 3 ভাগ বাতিল হয়ে 3 যায়। ভাগ বাদ হয়ে যায়, হ্যাঁ। ধরেন একটা মেডিসিন আসছে যেটা আসলে ক্লিনিক্যালি বেনিফিট পাওয়া যায় না, কিন্তু সেটা কিন্তু একটা রিসার্চ মেডিসিন, ফাইনালি এফডিএ অ্যাপ্রুভ করতে পারে না, কারণ এটা মানে health benefit নাই। হেলথ বেনিফিট দিতে পারছে না। লাইক আমি আপনাকে বলি, কোভিড ভ্যাকসিন 3 মাসের মধ্যে যেটা আসছে, এটা কোনো অথেন্টিক ভ্যাকসিন ছিল না, এটা গ্যারান্টেড ছিল না যে আপনাকে কোভিড থেকে সেভ করবে। কিন্তু যেটা এফডিএ অ্যাপ্রুভ হয়ে আসবে, যেটা নাকি এখনো জিএসকে আর নোভার্টিস মিলে কাজ করে, জিএসকে আর সানোফি মিলে যে ভ্যাকসিনটা কাজ করছে, সেটা যদি এফডিএ অ্যাপ্রুভ হয়ে যখন মার্কেটে আসবে, এটা ডেফিনেটলি আপনাকে কোভিডের এগেইনস্টে বেনিফিট দিবে, গ্যারান্টেড। মানে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে সেগুলো এই হাইপোথিসিসের cancel ভিত্তিতেই তো ক্যান্সেল আপনার- হয়েছে। এমনও আছে যে 70টা ট্রায়াল লাগে, 69th ট্রায়ালে গিয়ে বাতিল হয়েছে।
হ্যাঁ এরকম মানে দিস অল অ্যাবাউট পার্ট অফ দ্য That- রিসার্চ that the process. দ্যাটস দ্য মানে রিসার্চ Clear. উনি মেডিকেল প্রফেশনাল তো মানে হি হ্যাজ মানে FDA এর বিষয়টা আমি জানি না। খুবই চাই সো এরকম ইস্যু মানে যাক লেটস নট গেট ইনটু বল আমরা মেডিসিন নিয়ে এখন রিসার্চ করছি না আমরা জাস্ট খালি কিন্তু আলোচনা হাইপোথেসিস বুঝি করছি। আমরা হাইপোথেসিস বুঝে যান তারপর যে যার ফিল্ডে আছেন সেখানে যে রিসার্চ করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন দেখেন the null hypothesis in respect of group differences stated in our example দেখেন ওই যে h not এর ক্ষেত্রে ওই যে আমরা যে জিরো হবে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট যে আমরা বলেছিলাম না মানে আপনারা যদি বিজনেস স্ট্যাটিস্টিক্স করে থাকেন যদি মনে থাকে কারো ওই যে আপনার কোরিলেশন মানে এটার কি হবে ইয়া হবে হচ্ছে জিরো ডিফারেন্সটা হবে সবসময় জিরো আবার মিন এর ডিফারেন্সটা হবে জিরো অথবা কোনো কনক্রিট নাম্বার the alternate for the above example would statistically be said as null hypothesis জন্য কি হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট এর ডিফারেন্সটা হবে জিরো মিন এর জন্য গ্রুপ ডিফারেন্সটা হবে জিরো but alternate hypothesis for above those statistically said as কি কোরিলেশন কোএফিশিয়েন্ট কি হবে লেস দেন হবে অথবা গ্রেটার দেন হবে বুঝতে পারছেন অল্টারনেট এর জন্য মিন ইজ লেস দেন মিন ইজ গ্রেটার দেন মানে সেম হবে না যদি আমার যে স্ট্যাটিস্টিক্যাল যে টেস্টটা আসবে যে স্ট্যাটিস্টিক্যাল যে রেজাল্টটা পাবো সেটার যদি ডিফারেন্স দুইটা কোরিলেশন কোএফিশিয়েন্ট যে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট সেটার ডিফারেন্স যদি জিরো হয় তাহলে কি হচ্ছে আমার কাকে সাপোর্ট করছে নাল হাইপোথিসিসকে যদি মিনের ডিফারেন্স জিরো হয় দুইটা গ্রুপের মধ্যে তাহলে সেটাও সাপোর্ট করছে নাল হাইপোথিসিসকে বাট যদি একটা মিন দেখা গেল যে কোএফিশিয়েন্ট একটার জন্য একটা আরেকটার চেয়ে ছোট বা মিন একটা আরেকটার চেয়ে ছোট তখন দেখা যাচ্ছে সাপোর্ট করবে কাকে অল্টারনেট হাইপোথিসিসকে বুঝতে পারছেন এটা যারা স্ট্যাটিস্টিক্স করবেন কারণ ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে তখন স্ট্যাটিস্টিক্সটা লাগবে কারণ আপনি যখন ডেটা অ্যানালাইসিস করবেন যে রেজাল্টগুলো আছে ওগুলো তো আপনাকে ইন্টারপ্রেট করতে হবে তখন স্ট্যাটিস্টিক্সগুলো আপনার দরকার হবে আচ্ছা এখানে একটু জিনিসগুলো ফর দ্য নন ডিরেকশনাল হাইপোথিসিস অফ দ্য মিন গ্রুপ ডিফারেন্সেস ইন ওয়ার্ক এথিক ভ্যালুস এন এক্সাম্পল যেটা দ্য নাল হাইপোথিসিস কি হবে একটা যদি আমরা নাল হাইপোথিসিসকে সাপোর্ট করি তাহলে কি কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ ইকুয়ালস টু একটা ইকুয়াল হবে কোরিলেশন কোএফিশিয়েন্ট কারণ এটা যদি ইকুয়াল হয় অর অথবা এটা মাইনাস এটা ইকুয়ালস টু 0 তাই না রেজাল্ট স্বাভাবিক where h naught represents the null hypothesis m is the mean work of ethnic values of Americans and as is the mean work ethnic values of Asians তার মানে ethnic values of Americans is equals to ethnic values of Asians তার মানে দুটো যদি সমান হয় তাহলে আমার কোনটাকে সাপোর্ট করতেছে নাল হাইপোথিসিস কে এটা ডিফারেন্স হবে 0 the alternate hypothesis কি বলছিলাম যে আমেরিকান ওয়ার্কফোর্স এর সাথে এথনিক ভ্যালুস গুলো মিলে না এশিয়ান কালচারের সাথে রাইট তাহলে the alternate hypothesis for the above example would statistically be কি একটা আরেকটার সাথে ইকুয়াল না কি নট ইকুয়াল তার মানে কি নট ইকুয়াল হলে একজন কেউ কম হবে কেউ বেশি হবে রাইট তখন সেটা আমাকে সাপোর্ট করতেছে কোথায় where h represents alternate hypothesis American values Asian values আর the mean work ethnic values are respective তার মানে একজন আরেকজনের সাথে সিমিলার না মানে ভ্যারি করে আমেরিকানটা বুঝতে পারছেন বিষয়টা So null hypothesis দেখেন কি বলছে there is no relationship between expressed experience on the job and the job satisfaction of employees তাহলে আমরা কি h not ধরে নিলাম কি যে এটাতে কোনো রিলেশনশিপ নাই বিটুইন হোয়াট আপনার জবে আপনি যতটুকু স্ট্রেস এক্সপেরিয়েন্স করতেছেন এটার সাথে জব স্যাটিসফ্যাকশনের কোনো রিলেশন নাই এটা কি আমার h not null hypothesis তাই না this would be statistically expressed ki h not is equals to p is equals to 0 where p represents the correlation between stress and job satisfaction which is in this case is equal to 0 no correlation So what stands for P? মানে ওই যে আমাদের যে কোরিলেশন P is the relation between job satisfaction and stress. মানে আমরা যে এইভাবে ধরি আর কি মানে এটা ধরি না আবার অনেক সময় মানে এইভাবে মানে এটা জাস্ট একটা ডিনোমিনেশন আর কি মানে আলফা ধরি এটা মানে এটাকে ধরা হচ্ছে রিপ্রেজেন্টস দ্য কোরিলেশন বিটুইন স্ট্রেস তার মানে এটার সাথে এটা ইকুয়ালস টু কি হচ্ছে 0 কেন 0 বলছে বিকজ There is no relation. নো রিলেশন শুরুতে আমরা এটা ধরে নিচ্ছি হ্যাঁ নো রিলেশন বিটুইন কি জবের যে স্ট্রেস এন্ড জব স্যাটিসফ্যাকশনের যে ইয়াতে এটার সাথে কোনো রিলেশন নাই সো দ্যাট ইজ আওয়ার নাল হাইপোথিসিস
তার মানে এটা ইজ ইকুয়ালস টু 0 রাইট মানে নাল হাইপোথিসিস তাহলে আমরা এভাবে ধরতে পারি যে যে কোনো জিনিসের একদম শুরুতে এটা 0 মানে 0 মানে নেই আমরা জানি এটা কোনো রিলেশন নাই देयर इज নো রিলেশন 0 বলবো না देयर इज নো রিলেশন So this is all assumption. অ্যাজাম্পশনই তো আমরা তো হাইপোথিসিস তো অ্যাজাম্পশনই এটাই তো assumption। আমরা তো বলেই নিলাম যে টেন্টেটিভ yet testable hypothesis itself is an assumption it may be might not be এবার আসেন অল্টারনেটটা কি বলবো তো অল্টারনেট হাইপোথিসিস ফর দ্য অ্যাবাভ নাল আগে যে নালটা আমরা করেছি which has been expressed directionally as an example can be statistically expressed as p less than 0 মানে correlation is not 0 right না the correlation is negative তার মানে কি নেগেটিভ হওয়ার মানে কি which has been stated non directional while the null hypothesis would be statistically expressed এত the alternate hypothesis would be expressed as is not equals to 0 either positive or negative that means there is some relation positive relation হতে পারে negative relation হতে পারে between what between stress in job and job satisfaction নেগেটিভ হতে পারে যে জব নেগেটিভ কেন যত বেশি স্ট্রেস এক্সপেরিয়েন্স করবেন জবে তত স্যাটিসফ্যাকশন কম হবে নেগেটিভ আর পজিটিভ হবে কখন যদি একটা বাড়লে আরেকটাও বাড়ে স্ট্রেস বাড়লে কি জব স্যাটিসফ্যাকশন বাড়ে নো দ্যাটস হোয়াই ইটস নেগেটিভ তার মানে কি এটা আমরা অল্টারনেট হাইপোথিসিসটা কিভাবে এক্সপ্রেস করব h অল্টারনেট p is not equals to 0 তার মানে 0 না 0 মানে কি কোনো রিলেশন নাই কথাটা বুঝতে পারছেন আর পজিটিভ আর নেগেটিভ হওয়া মানে देयर इज সাম রিলেশন আইদার পজিটিভ রিলেশন হতে পারে নেগেটিভ রিলেশন হতে পারে ক্লিয়ার এবার আসেন যে রিসার্চ প্রসেসে হাইপোথিসিস টেস্টিংটা কি স্টেট দ্য নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিস একটা নাল হাইপোথিসিস করবেন আর একটা অল্টারনেট নাল হাইপোথিসিসটা কি देयर इज নো রিলেশন অল্টারনেটে देयर इज আ রিলেশন রাইট choose the appropriate statistical test depending on whether the data collected are parametric or non parametric এবং এই যে হাইপোথিসিসগুলো যে টেস্ট করবেন সেটার উপরে আপনি এখন appropriate statistical dataটাকে চুজ করবেন ডিপেন্ডিং কোনটা আপনার প্যারামেট্রিক অর নন প্যারামেট্রিক ডিটারমাইন দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ডিজায়ার্ড পি নট এট অল এটা আপনারা দেখে নিন স্ট্যাটিস্টিক্সে যারা করছেন বিজনেস স্ট্যাটিস্টিক্সে যখন করবেন ফাইনালি সো ফাইনালি দিস ইজ দ্য লাস্ট সাইড ফর দিস ক্লাস hypothesis testing see if the output results from computer analysis indicate that the significance level is met একটা significance level থাকে সেটা কি মেট করা হয়েছে নাকি আপনি যখন যে কম্পিউটার টেস্টে বিভিন্ন যে SPSS আছে যেটার থ্রুতে আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা টেস্ট করতে পারেন সেটা যদি মেট করে in this case of Pearson correlation analysis in Excel software the significance level is not indicated in the print outlook look up the critical values that define the regions of acceptance or the appropriate কি এগুলো এখন বুঝবেন না আপাতত আপনাদেরকে মানে স্ট্যাটিস্টিক্যাল ওটা পড়তে হবে এন্ড এটা যদি আমি বুঝাই তো মোরওভার যেটা বুঝাতে চাইছে যে সিগনিফিকেন্স লেভেলটা যদি মিট করে তাহলে ওটা আমরা অ্যাকসেপ্ট করব আদারওয়াইজ অ্যাকসেপ্ট করব না যেটা হচ্ছে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্টটা দেখলাম যে যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে কোনো রিলেশন নাই যদি পজিটিভ আর নেগেটিভ হয় देयर इज সাম রিলেশন আইদার পজিটিভ আর নেগেটিভ সো ওই কোরিলেশন কোথা থেকে আসবে অল্টারনেটিভ ওই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট থেকে আসবে বুঝতে পারছেন ওইটা আপনি করতে হবে কম্পিউটারের থ্রুতে কারণ অনেক যখন ডেটা সেট হবে তখন কিন্তু আপনি ম্যানুয়ালি করতে ম্যানুয়ালি করা যাবে ইউ হ্যাভ টু ডু ইট থ্রু দ্য কম্পিউটার সফটওয়্যার যেমন SPSS আছে স্যার সরি টু বদার ইউ আমাদের স্যার একটা ক্লাস আছে যারা আমরা বিবিএ হোল্ডার আমরা কি স্যার কি করেন আমরা স্যার যারা বিবিএ হোল্ডার তাদের একটা কোর্স আছে এখন স্যার হ্যাঁ আপনি শেষ ক্লাসেস ওভার তার মানে when the resultant value is larger than the critical value resultant value should be larger than critical the null hypothesis is rejected and the alternate accepted if the calculated value is less than the critical value the null is accepted and the alternate rejected মানে বুঝতে পারছেন যদি রেজাল্টেন্ট ভ্যালু যদি লার্জার হয় কিসের ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করা হয় অল্টারনেট অ্যাকসেপ্ট করা হয় আর যদি ক্যালকুলেটেড ভ্যালু লেস দেন হয় ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে নাল অ্যাকসেপ্ট করা হয় অল্টারনেট রিজেক্ট করা হয় দ্যাটস ইট আমাদের শেষ দিস চ্যাপ্টার 4 আমরা কয়টা চ্যাপ্টার কভার করেছি টোটাল চ্যাপ্টার সাথে একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার ছিল তাই না তাহলে এটাই হবে আমাদের মিডের সিলেবাস হোপফুলি উই উইল ডিসকাস দা আপনার एग्जाम কবে एग्जामेর ডেট পড়ছে কবে আমরা একটু আপনাকে রিকোয়েস্ট করব এটাকে 23rd এ পড়ছে एग्जामेর ডেট স্যার 23rd থেকে তো শুরু হ্যাঁ এই এক্সামটা করছে কবে আমরা একটু এটা
কিভাবে পিছাবে? মানে আমরা রিকোয়েস্ট করব আমার তো কিছু নাই এখানে, এটা তো ডিপার্টমেন্ট থেকে এক্সাম। আরেকটা ক্লাস পাবেন স্যার আপনি নেক্সট শুনেন আরেকটা ক্লাস তো উই উইল বি গুড, আমাদের এই 4টা চ্যাপ্টার আমরা কভার করব, ঠিক আছে? প্লাস 5টা চ্যাপ্টার, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার সহ। সো এটাই আমাদের মিড টার্ম সিলেবাস হবে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নেক্সট ক্লাসে আই উইল ডিসকাস দ্য সাজেশনস এন্ড এভরিথিং, ঠিক আছে? স্যার আমাদের কি এমসিকিউ থাকবে নাকি? অবশ্যই নেক্সট ক্লাসে তো বলে দিবে স্যার। আই উইল ডিসকাস মানে শেয়ার, হ্যাঁ শেয়ার। আচ্ছা আরেকটা জিনিস, আপনাদের একটা ক্লাস টেস্ট নিতে চাচ্ছি, এখন ওটা কিভাবে দিতে চান? ক্লাস অনলাইনে, তাহলে ঠিক আছে ক্লাস টেস্টটা অনলাইনে নিব, আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সাজেশনটা ডিসকাস করে দিব যে মিড টার্মে কি কি থাকবে। 23 তারিখে এক্সাম না, এটা ডেট পড়তে কবে? 23 তারিখে। দুইটা পরীক্ষা আছে। আচ্ছা 23 তারিখে প্রথমে বিজনেস রিসার্চ, তারপরে এইচআর। আচ্ছা এটা একটু বন্ধ করে দেন। ঠিক আছে সমস্যা নাই, তাহলে নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব না, নেক্সট ক্লাসে উই উইল